আজ ২রা মে, রে দিবস। আজ আমাদের মতো অগণিত উপাসকদের পবিত্র দিন। আজ আমাদের হৃদয়ের মানিক সত্যজিৎ রায়ের জন্মদিন। তাঁর সাহিত্য, তাঁর সুর, তাঁর চলচ্চিত্র, তাঁর সৃষ্টি শিখিয়েছে যুক্তি, জাগিয়েছে চেতনা, জানিয়েছে তথ্য, সঙ্গে ভাবিয়েছে আমাদের। আমরা কয়েকজন সত্যজিৎ প্রেমী মিলে প্রতি বছর তাঁর শ্রদ্ধার্ঘ্যে তাঁরই গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশ করি। বিগত বছরগুলিতে আমরা পরিবেশন করেছি টেলিফোন, বাদুর বিভীষিকা এবং গগন চৌধুরী স্টুডিও। এবছর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আমাদের নিবেদন সেপ্টোপাসের খিদে। গল্প পাঠে থাকছে বিবেকজিৎ, অভিনয়ে সোমতীর্থ, শ্রীমন্ত, অর্ণব ও সৌপর্ণ, এবং গল্পের সূত্রধর আমি শুভদীপ। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় পৃথ্বীরাজ এবং প্রচ্ছদ অলঙ্করণে মানিক সরকার। শুরু হচ্ছে সেপ্টোপাসের খিদে। কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল পরিমলের। বিকেল থেকে এই নিয়ে 4 বার হলো। এভাবে মানুষ কাজ করে কি করে? কার্তিকটাও সেই যে বাজারে গেছে, আর ফেরার নামটি নেই। ওফ, আসছি আসছি। লেখাটা বন্ধ করে উঠতেই হলো। দরজা খুলে অবাক হয়ে গেল পরিমল সরকার। আরে, এই যে কান্তিবাবু! কি আশ্চর্য, আপনি! আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভিতরের ঘরে এনে বসালো পরিমল। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখা যেত। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা ছিল, তা সচরাচর তরুণদের মধ্যেও দেখা যায় না। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। পরিমলের ঘরের জানলায় একটা টবের মধ্যে কান্তিবাবুরই দেওয়া একটা অর্কিড ছিল। শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছাড়া হবার পর থেকে ক্রমে সে শখটা আপনা থেকেই উবে গেছে, যেমন অন্য শখগুলো গেছে। এখন লেখালেখি নিয়েই থাকে পরিমল সরকার। ইদানিং দিনকাল বদলেছে, বই লিখেও আজকাল রোজগার হয়। 3টে বইয়ের বিক্রির টাকা দিয়ে তো প্রায় সংসার চলে যাচ্ছে। অবশ্যই সংসার বলতে পরিমল, ওনার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল লিখবে আর লেখার অবসরে দেশ ভ্রমণ করবে। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দেবো? আসলে এবার কলকাতায় শীতটা... না না, ওরকম আজকাল মাঝে মাঝে হয়। বয়স হয়েছে তো, তাই ওই নার্ভগুলো ঠিক। ওদিকে কার্তিক ফিরেছে। ওকে চা আনতে বলায় কান্তি বললেন, বেশিক্ষণ বসবো না, তোমার উপন্যাস একটা হাতে এসেছিল, তাই তোমার প্রকাশকের কাছ থেকে এই ঠিকানা সংগ্রহ করেই এখানে এলাম। তবে এসেছি কিন্তু একটা খুব বিশেষ দরকারে, বুঝলে? বলুন না। তবে তার আগে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এসবগুলো জানতে খুব ইচ্ছা করছে। ফিরেছি 2 বছর, ছিলাম আমেরিকায়, তবে এখন আছি বারাসাতে। বারাসাত? হ্যাঁ, একটা বাড়ি কিনেছি। বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে একটা চমৎকার গ্রিন হাউস বা কাঁচের ঘর ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছপালাগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত কাজ যে ছিল সেখানে,
তার ঠিক নেই। এই অর্কিডই তো প্রায় ৬০-৬৫ রকমের। তার ফুলের বৈচিত্র্য উপভোগ করেই একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। কান্তিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, একটা গ্রিন হাউসও আছে। আপনার গাছপালার শখ তাহলে 10 বছরে কিছু কমেনি? না, তা কমেনি। কান্তিবাবু ঘরের উত্তরের দেওয়ালের দিকে চেয়ে রয়েছেন দেখে পরিমলেরও চোখ সেই দিকে গেল। মাথা সমেত একটা রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে। চিনতে পারছেন? এটা সেই বাঘটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন, কানের পাশটায় বুলেটের ফুটোটাও রয়েছে। আশ্চর্য টিপ ছিল তোমার। এখনো চালাতে পারো নাকি ওরকম অব্যর্থ গুলি? জানি না, অনেকদিন পরীক্ষা করিনি। শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর। কেন? অনেক তো মারলাম, বয়স হয়েছে, তাই আর প্রাণী হত্যা। মাছ মাংস ছেড়েছ নাকি? হ্যাঁ, নিরামিষ খাচ্ছ? না তো। আরে এ তো শুধু হত্যা। তা তুমি বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে, ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে, তাতে তোমার ঘরের শোভা বাড়লো। কেউ বা এসে দেখে আঁতকে উঠলো, কেউ বা আবার বাহবা দিয়ে গেল, তাতে তোমার পুরোনো দিনের কথা সব মনে পড়ে গেল। আর এই যে তুমি মুরগি, ছাগল, ইলিশ, মাগুর চিবিয়ে খেয়ে ফেলছো, এ তো শুধু প্রাণী হত্যা নয়, হ্যাঁ, এ তো একেবারে প্রাণী হজম। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা মুখে তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, জিবে জিবে খাদ্য খাদক সম্পর্ক, সে তো একদম সৃষ্টির গোড়ার কথা। ওই যে ওই দেখো, টিকটিকিটা কেমন উৎপেতে রয়েছে, দেখেছ? কিং কোম্পানির ক্যালেন্ডারটা ঠিক উপরেই একটা টিকটিকি, তার থেকে ইঞ্চিখানেক দূরে একটা উচ্চিড়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোবলে সেটাকে মুখে পুরে নিল। কান্তিবাবু বললেন, ব্যাস চলল ডিনার। খালি খাওয়া আর খাওয়া। খাওয়াটাই কিন্তু সব। বাঘে মানুষ খাচ্ছে, মানুষে ছাগল খাচ্ছে, আর ছাগল কি না খাচ্ছে। ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র মনে হয়, তাই না? বলতো। অথচ এই হলো নিয়ম, এছাড়া কোনো গতি নেই। এটা না হলে সৃষ্টি অচল হয়ে যাবে। নিরামিষ খাওয়াটা বোধহয় এর চেয়ে অনেক। কে বললো তোমায়? শাক সবজি তরি তরকারি এসবের কি প্রাণ নেই? তা তো আছেই। জগদীশ বোস আর আপনার দৌলতে সে কথা সব সময়ই মনে থাকে। তবে মানে ঠিক সেরকম প্রাণ নয় তো। গাছপালা আর জীবজন্তু কি এক? তোমার মতে কি দুয়ে অনেক প্রভেদ? প্রভেদ নয়। যেমন ধরুন, গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এমনকি মন বলে যে কিছু আছে তাই তো বোধহয় বোঝবার উপায় নেই, তাই নয় কি? কান্তিবাবু কি জানি বলতে গিয়েও বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে পরিমলের দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে। কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন বুঝতেই পারছো তার একটা গুঁড়ো কারণ আছে। মানে এটা বুঝতে পারছো তো?
নাকি ওইসব বাজে রং চড়ানো গল্পগুলো লিখে সে বুদ্ধিটাও হারিয়েছ? ভাবছ লোকটা একটা টাইপ বটে? হ্যাঁ, একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়। হ্যাঁ, লজ্জায় পরিমাণের মাথা হেঁট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি। তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা মনের আনাচে কানাচে সত্যি ঘুরছিল। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন, সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো যে তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন, বাস্তবের চেয়ে কখনোই তা বেশি বিস্ময়কর হতে পারে না। যাকগে, আমি তোমায় উপদেশ দিতে আসিনি। আমি এসেছি সত্যি বলতে কি তোমার কাছে সাহায্য ভিক্ষা করতে। কান্তিবাবু আবার বাঘটার দিকে চাইলেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছ? পরিমল সরকার একটু চমকে গেল। কান্তিবাবু হঠাৎ বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন? আছে, তবে মরচে ধরেছে বোধহয়। কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? পরিমল আবার ভদ্রলোকের দিকে চাইল। না, রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক নয়, টুটাও লাগবে। কান্তিবাবুর এই অনুরোধে কি বলা যায় চট করে ভেবে পেল না পরিমল। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে। খামখেয়ালি, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনবাদারে ধাওয়া করে? বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের অঞ্চলে জন্তু জানোয়ার বা চোর ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি? সেসব তুমি এলে পরে বলবো। অবশ্যই বন্দুকের প্রয়োজন শেষমেশ নাও হতে পারে, আর যদিও হয়ও তবে এইটুকু বলে রাখি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধের দায়ে পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন। তারপর এগিয়ে এসে পরিমলের কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছেই এসেছি কারণ শেষ যা তোমায় দেখেছি তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। তাছাড়া আমার লোক সমাজে তেমন যাতায়াত নেই, আগেও কম ছিল, যা বললাম আর কি, এখনো সেরকম একটা নেই। এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টিমেয় যে কজন আছে, তোমার যে বিশেষ গুণগুলি তাদের কারো মধ্যেই সেগুলো নেই। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভূত হতো, আজ এই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করল পরিমল। কোথায়, কখন, কিভাবে যাব যদি বলে দেন? সে বলে দিচ্ছি, যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশন। সেখানে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধু মুরালির দিঘি কথাটা জিজ্ঞেস করবে। মধু মুরালির দিঘি, ঠিক আছে? সেটা স্টেশন থেকে প্রায় মাইল 4। সেই দিঘির পাশে একটা পুরনো ভাঙা নীলকুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, তবে আমার এক বন্ধুর আছে। কে বন্ধু? অভিজিৎ, কলেজের সহপাঠী ছিল। কেমন লোক সে? আমি চিনি। চেনেন না বোধহয়, তবে লোক ভালো। মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে হি ইজ অল রাইট। বেশ, তো তাকে নিয়েই যেও। তবে যেও নিশ্চয়ই, ব্যাপারটা খুব জরুরি, সেটা বলা বাহুল্য। বিকেলের মধ্যেই পৌঁছে যেতে চেষ্টা করো, কেমন? পরিমলের বাড়িতে টেলিফোন নেই। রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট থেকে অভিজিতের বাড়িতে ফোন করল।
হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ, আমার বাড়ি চলে আয় এক্ষুনি, জরুরি কথা আছে। তো নতুন কোনো গল্প পড়ে শোনাবি তো? আবার ঘুমিয়ে পড়বো কিন্তু, বলে রাখলুম। আরে না না, অন্য ব্যাপার। কি ব্যাপার? আর অপু আস্তে কথা বলছিস কেন? একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে, লোক বসে আছে আমার বাড়িতে। কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুব শক্ত। 5টা মহাদেশের 11 জাতের কুকুর আছে অভিজিতের কেনেলে, তার মধ্যে 3টে প্রাইজ প্রাপ্ত। 5 বছর আগেও এরকম ছিল না। ইদানিং কুকুরই তার ধ্যান, জ্ঞান, চিন্তা। কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হল পরিমলের বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস। তার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশকদের মনঃপুত না হওয়ায় শেষটায় অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হল। সে বলেছিল, আমি কিছু বুঝি না, তবে তুই যখন লিখেছিস তখন একেবারে রাবিশ হতেই পারে না। পাবলিশারগুলো গবেট। যাই হোক, সে বই পরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল। ফলে অভিজিতের আস্থার ভিত আরও দৃঢ় হয়েছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যে হওয়ার দরুন একটা বড় রকম অভিমার্কার রদ্দা পরিমলের পাওনা হলো। কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ায় রদ্দার চঞ্চনী ভুলেও গেল। অভি সোৎসাহে বলল, এ শোন, অনেক দিন আউটিংয়ে যায়নি। সেই সোনারপুরের ঝিলে স্নাইপ শুটিং। কিন্তু লোকটিকে ব্যাপারটা কি একটু খুলে বল না বাছাদন। খুলে সে নিজেই যখন বললে না, তখন আমি কি করে বলি? একটু রহস্য না হয় রইলই, জমবে ভালো। কল্পনা শক্তিকে এক্সারসাইজ করানোর এই তো সুযোগ। আহা, লোকটিকে তাই বল না। কান্তিচরণ চ্যাটার্জি, বুঝলি কিছু? এককালে কিছুদিন বটানির প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরি ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালা সন্ধানে ঘুরতেন, সে বিষয়ে রিসার্চ করতেন, প্রবন্ধ লিখতেন। ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের। তোর সঙ্গে আলাপ কিভাবে? আসামে কাজিরাঙ্গা ফরেস্ট বাংলোতে। আমি বাগমারা তাক করছি, আর উনি খুঁজছেন নেপেনথিস। কি খুঁজছেন? নেপেনথিস বটানিক্যাল নাম, সোজা কথায় পিচার প্ল্যান্ট বা কলসি গাছ। আসামের জঙ্গলে পাওয়া যায়, পোকা ধরে ধরে খায়। আমি নিজে অবশ্যই দেখিনি, কান্তিবাবুর মুখেই যা শোনা। কীটখোর, পোকা খায়? গাছ পোকা খায়? তোর বটানি ছিল না বোধহয়? না। বইয়ে ছবি দেখেছি, অবিশ্বাস করার কিছু নেই। তারপর আর কি, ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কিনা জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি, উনি থেকে যান। আমার তো ভয় ছিল কোনো জন্তু জানোয়ার কি সাপ খোপের হাতে ওর প্রাণ যাবে বলে। গাছের নেশায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে 2-1বারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা মনে হতো প্রায়, কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি? বিলেতি কোনো এক বটানির জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরানোর পর ওর বেশ খ্যাতি হয় ও দেশে। কোনো এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়। সেও প্রায় 51-2-তে। তারপর এই দেখা। তা এতদিন কি করেছেন ওখানে? জানি না, তবে কাল জানা যাবে বলে আশা করছি। লোকটার মাথায় ছিটটিট নাই তো? তোর চেয়ে বেশি নেই এটুকু বলতে পারি। তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়ি করে পরিমলরা চলেছে যশোর রোড হয়ে বারাসাতের দিকে। পরিমল আর অভিজিৎ ছাড়া গাড়িতে আরো একটি প্রাণীর সঙ্গে রয়েছে। সে হলো অভিজিতের কুকুর বাদশা। অভিজিৎকে না বলে দিলে সে সঙ্গে করে তার 11টি কুকুরের একটিকে তো নিয়ে আসবে। বাদশা জাতের রামপুর হাউন্ড, বাদামি রং
আর বেজায় তেজিয়ার। গাড়ির পুরো পিছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের দৃশ্য উপভোগ করছে এবং মাঝে মাঝে এক একটা গ্রাম্য নেড়ি কুকুরের সাক্ষাৎ পেয়ে মুখ দিয়ে একটা অবজ্ঞা সূচক মৃদু শব্দ করছে। তোর বরকন্দাজির ওপর আমার আর কোনো ভরসা নেই, তাই ওকে আনলাম। এতদিন বন্দুক ধরিসনি, বিপদ যদি আসেই তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাহী কাজ করবে বেশি। আর ওর ঘ্রাণ শক্তি অসাধারণ, সাহসের তো কথাই নেই। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। ওরা যখন পৌঁছলো তখন প্রায় 2:30। গেটের ভেতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তা দিয়ে একতলা বাংলো ধাঁচের বাড়ি। বাড়ির পিছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরীষ গাছ এবং তার পাশেই বেশ বড় একটা কারখানা গোছের টিনের ছাদওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে বাগান এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে এক সারি কাঁচের বাক্স। কান্তিবাবু ওদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈষৎ ভ্রু কুঞ্চিত করে বললেন, তা এ কি শিক্ষিত কুকুর? আমার খুব বাধ্য, তবে কাছাকাছি অন্য শিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। তা আপনার এখানে কোনো কুকুর টুকুর? না না, আমার এখানে কোনো কুকুর নেই, তবে ওটাকে আপাতত ওই বসবার ঘরের ওই জানলাটার গড়ার দায় বেঁধে রাখুন। অভিজিৎ আর চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটাকে জানলার সঙ্গে বেঁধে দিল। বাদশা দু একটা মৃদু আপত্তি জানিয়ে আর কিছু বলল না। সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন, আমার চাকুর প্রয়াগের ডান হাতটা জখম হয়েছে, তাই আমি সকাল সকাল তোমাদের জন্য ফ্লাস্কে চা করে রেখেছি, যখন দরকার হয় বলো, কেমন? এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা পরিমলের মাথায় আসছিল না। দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই। বন্দুকটা হাতে নিয়ে কেমন যেন বোকা বোকা লাগছিল ওর নিজেকে, তাই উনি সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলেন। অভিজ ছটফটে মানুষ, নিতান্তই শহুরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অশ্বত্থবতার হাওয়ার ঝিরঝির শব্দ, নাম না জানা পাখির ডাক, এসব তার মোটেই ধাতে সয় না। সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসখুস করে বলে উঠল, পরিমলের কাছে শুনেছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে এক বিদঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হল রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা। কান্তিবাবু না আবার ফস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয়, তাই না? সেটা অবশ্যই আশ্চর্য কিছু নয়, অধিকাংশেরই তাই হয়। তবে না, বাঘের কবলে আমি কোনোদিনও পড়িনি। জোকের হাতে কিছুটা নাকাল হয়েছিলাম বটে, তাও তেমন কিছু নয়। সে গাছ পেয়েছিলেন? কোন গাছ? সেই যে কি হাঁড়ি কলসি না কি গাছ জানি বাবু। বাবা, ও নেপেন্থেস, হ্যাঁ হ্যাঁ পেয়েছিলাম, এখনো আছে, দেখাচ্ছি আপনাদের। এখন আর অন্য কোনো গাছে তেমন ইন্টারেস্ট নেই, কেবল কার্নিভোরাস প্ল্যান্টস। অর্কিডগুলো অধিকাংশই বিদায় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভিতর চলে গেলেন। পরিমল আর অভি মুখ চয়চয় করল। কার্নিভোরাস প্ল্যান্টস অর্থাৎ মাংসাশী গাছ। 15 বছর আগে পড়া বটানির বইয়ের একটা পাতা ও কয়েকটা ছবি আবঝাভাবে মনে পড়ে গেল পরিমলের। কান্তিবাবু বেরোলেন হাতে একটা বোতল নিয়ে। তাতে উচ্চিংড়ে জাতীয় নানান সাইজের সব পোকা ঘোরাফেরা করছে। বোতলের ঢাকনায় গোল মরিচদানির ঢাকনার মতো ছোট ছোট ফুটো রয়েছে। কান্তিবাবু হেসে বললেন, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে তোমরা। ওরা কান্তিবাবুর পিছন পিছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে এগিয়ে গেল। সার বাঁধা কাচের বাক্সগুলোর মধ্যে
এক একটায় এক এক রকমের গাছ, তার কোনোটাই এর পরিচিত নয়। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্যই ওই নেপেন্থিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, একটা আফ্রিকার, অন্য সবকটাই মধ্য আমেরিকার। অভিজিৎ বলল, এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমনই, মানে ঠিকমতো খেতে পেলেই বেঁচে থাকতে পারে, সে যে কোনো জায়গায় হোক। কান্তিবাবু একটা কাচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে একটা আশ্চর্য গাছ, ইঞ্চি 2 লম্বা, সবুজ পাতাগুলোর দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকে কাচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনিটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভিতরে গলিয়ে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার উপর বসল এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে চাপড়ে ধরল। গাছের দুদিকের দাঁত পরস্পরে খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটা খাঁচা সৃষ্টি হয়েছে যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোনোর কোনো রাস্তাই নেই। অভি ধরা গলায় জিজ্ঞেস করল, পোকাটা যে ওই পাতাতেই বসবে তার কোনো গ্যারেন্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি, গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে। এটা হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা। ভুটানের বইতে এর কথা তোমরা পড়েছ নিশ্চয়ই। পরিমল অবাক বিস্ময়ে উচ্চিংড়ের দশা দেখছিল। প্রথমে কিছুক্ষণ ছটফট করেছিল, এখন একেবারে নির্জীব। পাতার চাপ ক্রমশ বাড়ছে। টিকটিকির চেয়ে এ গাছ কম কিসে? অভি কাষ্ঠ হাসি হেসে বলল, এমন একটা গাছ একটা বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। আসলে টিকটিকি, এর জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এই গাছগুলো আরশোলা হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ, এই এই যে এদিকে। পাশের বাক্সের সামনে লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটা করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এই এই হলো নেপেন্থিস বা পিচার প্ল্যান্ট। এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটিকে পাই তখন ওই যে ওই থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপ রে বাপ! অভির তাচ্ছিল্যের ভাব ক্রমশই অন্তর্হিত হচ্ছিল। এখন এখন ওটা কি খায়? এই আরশোলা, প্রজাপতি, শুঁয়োপোকা, এইসব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গুরুপাকের ফলে এসব গাছ অনেক সময় মরে যায়। অত্যন্ত লোভী তো, কোন অবধি সইবে সেটা এরা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এ বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলো ওরা। বাটারওয়ার্ট, সানডিউ, ব্র্যাডারওয়ার্ট, আর্জিয়া, এগুলো তাও মোটামুটি চেনা যায়, কিন্তু অন্যগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন। তার কোনো কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনই নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি, সানডিউ, তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রোয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটা সুতোর ডগায় এলাচের দানা সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতাটার কাছে নিয়ে যেতেই রোয়াগুলো একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংস খণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত।
তারপর পুষ্টিকর যা কিছু আছে তা সব শুষে নিয়ে অকেজো ছিবড়েটাকে ফেলে দিত। মানে তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই আর কি, কি বলো? হ্যাঁ, পরিমলরা এবার শেড থেকে বেরিয়ে বাগানে চলে এলো। শিরীষ গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের উপর পড়েছে। ঘড়িতে 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশই গাছের কথা তোমরা বোটানি বইয়ে পাবে, তবে আমার কাছে যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ, সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে পাবে না। সেটির জন্যই তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, চলুন অভিজিৎ বাবু। কান্তিবাবুর পিছন পিছন এবার ওরা বড় কারখানা ঘরটার দিকে এগোলো। টিনের দরজাটা তালা দিয়ে বন্ধ, দুদিকে দুটো জানলা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উকি মেরে পরিমলদের বললেন, ওই দেখো। ঘরের পশ্চিম দিকের দেওয়ালের উপর দিকে দুটো কাচের জানলা দিয়ে রোদ আসায় ভেতরটা কিছুটা আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা নয়, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার বলে মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় গুড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে একটা মাথায় শেষ হয়েছে এবং সেই মাথার হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুরের উৎপত্তি হয়েছে। গুণে দেখা যায় 7টা সুর। গাছের গা পাংশুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব। তাও ওদের কেমন গা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরো একটা জিনিস লক্ষ্য করল ওরা। মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে। গাছটা এখন ঘুমোচ্ছে, উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসের সুরে বলল, ওটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে গজাচ্ছে যখন তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন? হাবভাব অবশ্যই গাছের মতো নয়, অভিধানের উপযুক্ত কোনো নাম নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস, অথবা বাংলায় সপ্তপাশ। পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। ওরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। পরিমল বলল, এ গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছেই একটা গভীর জঙ্গল আছে, তারই ভিতরে। অনেক খুঁজতে হয়েছে বলুন। ওই অঞ্চলেই যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টনের কথা শোনোনি। উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন। মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকে এই গাছের উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াটামালা থেকেই স্থানীয় লোকের কাছে এই গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলেন এ হলো শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাঁদর, আর্মাডিলো অনেক কিছুই খেতে দেখেছি এই গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটখাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। 2 বছরে সেই গাছের যে কি সাইজ হয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দিই তাই খায়। কলে ইঁদুর ধরেও খেতে দিয়েছি। তারপর প্রয়াগকে বলে দিয়েছিলাম বেড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ কিনা মুরগি, ছাগল। ইদানিং গাছটার খিদেটা একটু বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। কাল বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করছিল। কাল তো একটা কাণ্ডই ঘটে গেল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ানো হয়
সেভাবেই খাওয়াতে হয় গাছটাকে। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুরলে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায়। তারপর আবার সুরগুলো দোলাতে আরম্ভ করলেই বোঝা যায় যে সে আরো খেতে চাইছে। এতদিন দুটো মুরগি অথবা একটি কচি পাঠায় একদিনের খাওয়া হয়ে যেত। কাল থেকে এটার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আঁচড়ালে একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরেও হঠাৎই সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন বসে ডায়েরি লিখছি। হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের একটি সুর প্রয়াগের ডান হাতটা আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আরেকটা সুর লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটা একটা প্রচন্ড আঘাত করে দু হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো মতে তাকে উদ্ধার করে নিয়ে আসি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। ওরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিল। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিনে পাইনি। কাল যখন পেলাম, তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার ওর খাবারে বিষ মিশিয়ে ওটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার! সে খাবার সে সুরে নিয়েই ছুঁড়ে ফেলে দিল। একমাত্র উপায় হলো ওটাকে গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকে এনেছি সেটা এবার বুঝতে পারছো তো? পরিমল একটু চুপ করে থেকে বলল, গুলি করলেও মরবে কিনা সেটা আপনি জানেন? মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণ আমি পেয়েছি, কারণ আমি তো কতবার ওর কাছে গেছি। ও তো আমাকে কোনোদিনও আক্রমণ করেনি, আমাকে চেনে। যেমন কুকুর তার মনিবকে চেনে, ঠিক সেই রকম। প্রয়াগের উপর ওর আক্রোশের কারণ হচ্ছে যে প্রয়াগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে। খাবারের লোভ দেখিয়েও দেয়নি, কিংবা খাবারটা সুরের ডগার কাছে নিয়ে গিয়েও ও বারবার পিছিয়ে নিয়ে এসেছে। মস্তিষ্ক ওর আছেই, এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়, যেখানে ঘিরে ও সুরগুলো বেরিয়েছে। সেখানেই তোমাকে গুলি করতে হবে পরিমল। অভি ফস করে বলল, সে আর এমন কি, সে তো 1 মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন, বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমল, তোমার হান্টিং কোড কি বলে? ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতি বিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না, সেখানে তো এ প্রশ্ন উঠতেই পারে না। কান্তিবাবু ফ্লাস্কে এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতে মিনিট 15 মধ্যেই সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাদশাহ পাশের ঘরে কিছুক্ষণ থেকেই উসখুস করছিল। হঠাৎ একটা খচমচ আর গোঙানির শব্দ পেয়ে অভি আর পরিমল উঠে গিয়ে দেখলেন বাদশাহ দাঁত দিয়ে প্রাণপণে তার বকলসটাকে ছেড়বার চেষ্টা করছে। বাদশাহ, কি হচ্ছে কি? চুপ করে বস। অভি ধমক দিয়ে বাদশাকে নিরস্ত করতে গেছে, এমন সময় কারখানার ঘর থেকে একটা সপাত সপাত শব্দ আর
তার সঙ্গে একটা উগ্র গন্ধ ভেসে এলো। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ক্লোরোফর্মের সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো, এবার সময় হয়েছে। গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধই ছড়িয়ে ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাদশাহ প্রচন্ড এক টানে বকলেসটাকে ছিঁড়ে ধাক্কার চোটে অভিকে উল্টিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটল ওই গন্ধের উৎসের দিকে। অভি কোনো মতে উঠে, সর্বনাশ! বাদশাহ, বাদশাহ, নো 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 বলে ছুটল বাদশার পেছনে। বাদশাহ, নো! পরিমল গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখে বাদশাহ এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার উপরে উঠল এবং অভির বাধা দেবার শেষ চেষ্টা ব্যর্থ করে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গেই শোনা গেল রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঘরের ভেতর ঢুকে দেখা গেল এক সুরে শানাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মারুন পাশে আবদ্ধ করছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠলেন, তোমরা হারিয়ে গিয়েও না, পরিমল চালাও গুলি। পরিমল তৎক্ষণাৎ বন্দুক কুচিয়েছে। এমন সময় চিৎকার এলো, থাম, থাম পরিমল! অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বোঝা গেল। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের 3টে সুরের একটাকে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে ওদের রক্ত জল হয়ে গেল। 3টে সুরই একসঙ্গে বাদশাকে ছেড়ে দিয়ে অভিকে আক্রমণ করল। আর অন্য 4টে সুর যেন মানুষের রক্তের লোভে হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিহ্বার মতো লক লক করে উঠল। কান্তিবাবু আবার বললেন, চালাও, চালাও গুলি। ওই যে, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় একটা ঢাকনি আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনির নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলি শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলেছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশে, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে পরিমলের স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংযত হয়ে গেল। পরিমল নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার 2টো চক্রের মধ্যিখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়ল। ছোড়ার পর মুহূর্তেই ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা বেরিয়ে এলো, আর সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ল। আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ আরো বেড়ে গিয়ে পরিমলের চেতনাকে আচ্ছন্ন করে অবশ করে ফেলল। তারপর 4 মাস কেটে গেছে। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে অভি ইতিমধ্যে একটা ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটা রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরের 2খানা হাড় ভেঙে গিয়েছিল। 2 মাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন পরিমলের বাড়িতে। বললেন কিটখোর গাছপালা সব বিদায় করে দেবার কথা ভাবছেন। বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়। এই যেমন ধরো ঝিঙে, উচ্ছে, পটল, এই সব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত বড় উপকার করলে। এই ধরো একটা নেপেন্থেস, তোমার ঘরের পোকাগুলো অন্তত। না না, ওসব আপনি ফেলে দিতে চান তো ফেলে দিন। পোকা ধরার জন্য আমার গাছের দরকার নেই। কিং কোম্পানির ক্যালেন্ডারের পিছন দিক থেকে শব্দ এলো, ঠিক ঠিক ঠিক।